ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার সুস্বাগতম শিবিরজা এমপি কলেজ পরিবারের পক্ষ থেকে। আজ আমি আলোচনা রাখতে যাচ্ছি সমাজবিজ্ঞান একাদশ শ্রেণী প্রথম অধ্যায়ের সমাজবিজ্ঞানের উৎপত্তি, পটভূমি ও এর বিকাশ ধারা। আমরা আজকের যে আলোচনাটা আপনাদেরকে আমি একটু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ছোটবেলায় অনেক গল্প শুনেছেন, কবিতা শুনেছেন, রূপকথা শুনেছেন, সেটাকে যেভাবে মেমোরাইজ করে রেখেছেন, আশা করি যে আজকের আলোচনাটা আপনারা ঠিক ওইভাবে বা ওই আঙ্গিকে মনে রাখার চেষ্টা রাখবেন। তাহলে এটি মনে রাখতে আপনাদের জন্য সুবিধা হবে। সমাজবিজ্ঞানের যে উৎপত্তি, এ সম্পর্কে যদি বলতে হয় তাহলে কিছু কিছু মানবিক বা নৈতিক প্রকৃতির সংমিশ্রণেই এই সমাজবিজ্ঞানের উৎপত্তির কারণ। নট এ সিঙ্গেল রিজন, কিছু মানবিক, কিছু নৈতিক, কিছু প্রাকৃতিক সংমিশ্রণ, এগুলোর কম্বিনেশনেই সমাজবিজ্ঞানের উৎপত্তি। অনেকের মতে দুটি বিশেষ প্রবৃত্তি, সংস্কারের ও সমাজের উন্নতির প্রতি আগ্রহ এবং ইতিহাস দর্শনের প্রতি কৌতূহল, এটা থেকে সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে। অনেকে এটি মনে করে থাকেন। এছাড়া আমরা যে বায়োলজি পড়ছি, আমরা যে জীববিজ্ঞান পড়ছি, এই জীববিজ্ঞানের যে ইভলিউশন থিওরি, বিবর্তন যে বাদ এবং সামাজিক জরিপ থেকে উৎপত্তি লাভ করেছে। প্রকৃত প্রস্তাবে সমাজবিজ্ঞানের উদ্ভবের ইতিহাস খুব বেশি দিনের নয়। এটি 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 ইয়ংগেস্ট ইনভেনশন, এটি একটি নবীনতম আবিষ্কার। কিন্তু সমাজ ব্যবস্থা ও সমাজ জীবনের জানার বা বুঝবার যে প্রচেষ্টা শুরু হয়েছিল, সেটা কিন্তু মানুষের চিন্তার আদি উন্মেষ থেকে। এটার উৎপত্তি অনেক আগে। জানার বা বোঝার যে আগ্রহ, সেটির ইতিহাস অনেক পুরাতন। আমরা সমাজ সম্পর্কে চিন্তা ভাবনার ইতিহাস, এটাকে সমাজের মতোই প্রাচীন বলতে পারি। মূলত সমাজ জীবনের যে সামাজিক সমস্যা সম্পর্কিত চিন্তা ভাবনার সূত্রেই এর আবির্ভাব ঘটিয়েছে, অর্থাৎ সমাজবিজ্ঞানের উৎপত্তিতে সহযোগিতা করেছে। তবে শুরুর দিকে মুখ্য বিষয় হিসেবে নয়, সমাজবিজ্ঞান আজ যেমন মুখ্য একটি বিষয় হিসাবে পঠিত পাঠিত হয়ে থাকে, কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং এটি কিন্তু মুখ্য বিষয় হিসেবে নয়, বরং আনুষঙ্গিক বিষয় হিসেবে এর চিন্তা ভাবনা শুরু হয় এবং এটি একটি আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের জন্ম মূলত ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। এটি পাশ্চাত্য শিল্প যে বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন, রাজনৈতিক সামাজিক যে বিপ্লবের যুগ, ঠিক এর কাছাকাছি সময়ে এটি জন্ম লাভ হয়েছিল। একটি পূর্ণাঙ্গ ও আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় যে বিশেষ কিছু চিন্তাবিদদের নাম উঠে আসে, তারা এই সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার পিছনে ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন। আমরা আলোচনার মাধ্যমে সেটা জানার চেষ্টা করব। আমি ফার্স্ট অফ অল আই উড লাইক টু মেনশন গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক। পাশ্চাত্য সমাজে সর্বপ্রথম ফার্স্ট অফ অল গ্রিক দার্শনিকদের মধ্যে
সমাজ সম্পর্কে ধারাবাহিক চিন্তা চেতনা ও বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমরা দেখতে পাই। মানব চিন্তার দুই প্রধান নায়ক, আমরা একজনের নাম প্লেটো এবং অন্যজন অ্যারিস্টটল। এনারা ছিলেন গ্রিক ইনহ্যাবিটেন্ট, গ্রিক অধিবাসী। গ্রিক সমাজ জীবনের সম্বন্ধে সুসংগবদ্ধ চিন্তা ভাবনা পাশ্চাত্য জগতে তাদের দ্বারাই মূলত শুরু হয়। আমরা দেখেছি যে তাদের যে এই প্রচেষ্টা, এই গভীর কল্পনাশ্রয়ী যে চিন্তা ভাবনার মধ্যেই এটি সীমাবদ্ধ ছিল। তারা চিন্তা করেছিলেন, কিন্তু তাদের এই চিন্তাটি আমরা তাদের ইমাজিনেশনের মধ্যে দেখতে পাই। এটি অতটা অ্যাপ্লাইড তখনও পর্যন্ত হয়ে ওঠেনি। গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে, তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক, এই গ্রন্থে আদর্শ সমাজ ও একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস পান। তার ছাত্র অ্যারিস্টটল দ্য পলিটিক্স, এটাও একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থে সামাজিক যে সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তবতার পরিচয় দিয়েছেন। তিনি মূলত যুক্তিতর্কের মাধ্যমে সরকারের শ্রেণীবিভাগ ও একটি আদর্শ সমাজ ও সামাজিক ব্যবস্থার রূপায়ণের একটি প্রয়াস পেয়েছেন। এরপরে আমরা আলোচনা রাখব ইবনে খালদুন, ত্রয়োদশ অর্থাৎ 13 শতকের বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে সামাজিক যে গতিবিধি এবং সমাজ জীবনের বাহ্যিক ও আধ্যাত্মিক শক্তিসমূহের একটি সুষম ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পান এবং তিনি একটি সুন্দর, সাবলীল, প্রাঞ্জল একটি ব্যাখ্যা প্রদান করেন। তিনি সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা করতে গিয়ে উমরান, এখানে যেটি এই প্রত্যয়টি উল্লেখ করেছিলেন, উমরান প্রত্যয়টি উল্লেখ করেছিলেন, যা সমাজ বিজ্ঞানের প্রতিশব্দ হিসেবে প্রতীয়মান হয়। সমাজবিজ্ঞান যে প্রতিশব্দ হিসেবে আমরা উমরান ইবনে খালদুনের এই প্রত্যয়টি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তার মধ্যে প্রকৃতির যে ঘটনাবলী, প্রকৃতির ঘটনাবলীর মতোই সমাজ জীবনের কতগুলো নিয়ম দ্বারা পরিচালিত হয়। প্রকৃতি যেমন বিশেষ কিছু নিয়ম দ্বারা পরিচালিত হয়, আমাদের সমাজ জীবনও তেমনি কিছু নিয়ম, ছকেমাদার নিয়ম দ্বারা পরিচালিত হয়। ফলে অতীত যে ঘটনার দলিল ও বর্তমান ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে সমাজবিজ্ঞানীরা সামাজিক ঘটনাবলী বিশ্লেষণ করতে সক্ষম হন। তিনি রাষ্ট্রের উৎপত্তির মূলে সামাজিক যে সংহতি ও দ্বন্দ্বের ভূমিকা আর রাষ্ট্রের উত্থান পতনের ব্যাখ্যা দেন। রাষ্ট্রের উৎপত্তির মূলে সামাজিক যে সংহতি ও দ্বন্দ্বের ভূমিকাসমূহ রাষ্ট্রের উত্থান পতনে এটার একটি ব্যাখ্যা, সুষম ব্যাখ্যা, সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করেন। শুধু এখানেই নয়, তিনি সমাজ জীবনে ভৌগোলিক যে উপাদান, তার প্রভাব এ বিষয়েও তিনি প্রভূত আলোচনা রেখেছিলেন। সমাজ বিষয়ক তার এ সকল চিন্তা ভাবনার কারণে অনেকেই সমাজ বিজ্ঞানে আদি জনক হিসেবে তাকে অ্যাড্রেস করে থাকেন। তিনি সমাজ বিজ্ঞানে আদি জনক হিসেবে অনেকের কাছে সুপরিচিত। ডিয়ার লার্নার্স, আমরা এবারে আলোচনার দেখতে পাই যে ম্যাকিয়াভেলি 16 শতকের ইতালির অন্যতম একজন চিন্তাবিদ। তার
বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সের রচয়িতা ম্যাকিয়াভেলি, অনেক সময় তাকে আমরা দ্য প্রিন্স ম্যাকিয়াভেলি হিসেবে অ্যাড্রেস করে থাকি। নিকোলো ম্যাকিয়াভেলি যে সে সমাজের যে দর্শনের যে প্রচার তিনি করেছেন, তার তিনি এটার ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছেন যে মানব প্রকৃতি ও মানব দর্শন। ডিয়ার লার্নার্স, তার মতে মানব প্রকৃতি এটি সাউন্ডফুল নয়, এটি ভালো নয়, এটি প্রকৃতিগতভাবে মানব প্রকৃতি পক্ষপাত ও দুষ্ট। মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার থেকে কোনো শক্তিশালী শক্তির দ্বারা বাধ্য না হলে সে ভালো কিছু করতে চায় না। মানুষের মধ্যে স্বার্থপরতা, কলহপ্রিয়তা এটা বিদ্যমান। এক কথায় মানুষের লোভ লালসা সীমাহীন, যে কারণে মানুষের মধ্যে সর্বদা দ্বন্দ্ব সংঘাত বিদ্যমান এবং সমাজে প্রতিষ্ঠিত যে নিয়ম নীতি তার দ্বারা বাধ্য না হলে গোটা সমাজ ব্যবস্থাই ব্যাহত হয়ে যায়। আমরা নিয়ম নীতির, তিনি বলছেন যে নিয়ম নীতির বেড়াজাল না থাকলে সমাজ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আমরা এবার আলোচনা রাখছি স্যার টমাস মুর। ম্যাকিয়াভেলির পরে ওই একই যুগে অর্থাৎ 16 শতকের আরও একজন উল্লেখযোগ্য দার্শনিক এবং চিন্তাবিদ স্যার টমাস মুর, তিনি তার ইউটোপিয়া এই বিখ্যাত গ্রন্থে মানুষের দৈনন্দিন যে সামাজিক সমস্যার সমাধান করে একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়াস তিনি পেয়েছিলেন। তিনি এই গ্রন্থে যে পূর্ণ একটি রাষ্ট্রের পটভূমি বা চিত্র তিনি অঙ্কন করেছেন, তার মাধ্যমে সকল সমস্যার সমাধান এবং সমাজ ও রাষ্ট্রের পরিপূর্ণ ন্যায় রাজত্ব প্রতিষ্ঠার কথা তিনি বলেছেন। তিনি একটি নিখুঁত একটি পরিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা তিনি বলেছেন। ডিয়ার লার্নার্স, আমরা এবার আলোচনা রাখতে চাই ইটালীয় দার্শনিক জিয়ামবাত্তিস্তা ভিকো। পাশ্চাত্যে প্রথম ইতিহাস দর্শনের বৈজ্ঞানিক যে সায়েন্স বেজ যে আলোচনার ভিত্তি স্থাপন তিনিই করেছেন। জিয়ামবাত্তিস্তা ভিকো তার বিখ্যাত গ্রন্থ দ্য নিউ সায়েন্স, এই নিউ সায়েন্সে তিনি জাতিসমূহের যে সাধারণ প্রকৃতি সেটা নিয়ে তিনি আলোচনার প্রয়াস পেয়েছিলেন। অর্থাৎ আমাদের এই সমাজ সংস্কৃতি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করার প্রয়াস পেয়েছিলেন। এটারও যেমন বৈজ্ঞানিক একটি আলোচনা সম্ভব, তেমনি আমাদের যে সমাজ জীবন, সেই সমাজ জীবনেরও যে সমস্ত উদ্দীপক আছে তার বিজ্ঞানভিত্তিক আলোচনা সম্ভব, তিনি একথা জোর দিয়ে বলেছেন। তিনি জিয়ামবাত্তিস্তা ভিকো সমাজ পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন যে দেবতাদের যুগ, 2 নম্বরে তিনি বলেছেন বীর যোদ্ধাদের যুগ, পরবর্তীতে তিনি বলেছেন যে মানুষের যুগ। ডিয়ার লার্নার্স, তিনি তার ইতিহাস দর্শনে মানব ইতিহাসের ধারার মূল কারণ খুঁজতে গিয়ে মানব সমাজের গতি প্রকৃতি সম্পর্কে যেসব আলোচনা করেছেন তা এ যুগের বিচার বিশ্লেষণে সমাজ বিজ্ঞানের পর্যায়ে পড়ে। এই জন্য তিনি সমাজ বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা রাখতে চাই ফরাসি দার্শনিক মন্টেস্কিউ তার দ্য স্পিরিট অফ লস
একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থে সামাজিক যে সমস্যা, সেই সামাজিক সমস্যার বিজ্ঞানভিত্তিক গবেষণার উপরে গুরুত্ব আরোপ করেন। সমাজ গবেষণার ক্ষেত্রে তার অবদান ভিকুর চেয়ে অনেক সময় বেশি বলে মনে করা হয়। জিয়াম বাতিস্তুতা ভিকুকেও তিনি অনেক অনেক ক্ষেত্রে ছাড়িয়ে দিয়েছেন। তিনি মানব সমাজ বিকাশে ভৌগোলিক উপাদানের যে ভূমিকা, সেটা নিয়েও গভীরভাবে আলোচনা রেখেছেন। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা রাখতে চাই আরও একজন ফরাসি দার্শনিক কদ্রেসে সমাজবিজ্ঞানের বিকাশে তিনিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার যে হিস্টোরিক্যাল হিউম্যান মাইন্ড যে বিখ্যাত গ্রন্থ, এই বইয়ে সমাজ পরিবর্তনের এবং তত্ত্ব প্রতিষ্ঠার যে প্রয়াস তিনি পেয়েছিলেন, যা পরবর্তীকালে সমাজতাত্ত্বিক মতবাদের বিকাশে সুদূর প্রসারী ভূমিকা রাখে। তার উপরে তবে যে রাষ্ট্রচিন্তা, সমাজচিন্তা ও দর্শনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখলেও পরবর্তীতে তাদের সমাজবিজ্ঞানের এটার প্রথম দিকে যে আলোচনাটা ছিল, সে আলোচনাটা মূলত রাষ্ট্র চিন্তা কেন্দ্রিক, সমাজ চিন্তা কেন্দ্রিক, দর্শন চিন্তা কেন্দ্রিক। কিন্তু পরবর্তীতে যারা সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন, সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠা করার চেষ্টা পেয়েছেন, তাদের কাছে এটি অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা এবারে আলোচনা রাখতে চাই সেন্ট সাইমন এবং অগাস্ট কোত। আমরা দেখেছি যে ফরাসি দার্শনিক মন্টেস্কু, ফরাসি দার্শনিক কদ্রেসে এবং এর ধারাবাহিকতায় ওই ফরাসি দেশের ফরাসি চিন্তাবিদ সেন্ট সাইমন শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশা দেখে বিচলিত হন এবং তা মোচনের জন্য তিনি একটি নতুন বিজ্ঞান প্রতিষ্ঠার প্রয়াস পান বা প্রস্তাব করেন। তিনি সমাজ বিকাশ ও সমাজ পরিবর্তনের একটি নকশা প্রদান করেন, যে নকশা অনুসরণ করে ফরাসি চিন্তাবিদ আগস্ট কোত সমাজ সম্পর্কিত ব্যাপকভাবে লেখালেখি এবং গবেষণা শুরু করেন। এবং 1839 সালে আগস্ট কোত তিনি সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। এর আগে যদিও তিনি সমাজ বিজ্ঞানকে সোশ্যাল ফিজিক্স হিসেবে অ্যাড্রেস করেছিলেন, কিন্তু এই সোশ্যাল ফিজিক্স নামটি পরবর্তীতে পরিবর্তন করে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন এবং এটাই তার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল। কদ্রেসে আগস্ট কোতকেই এ কারণে আধুনিক যে সমাজবিজ্ঞান, সেই আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। বিশেষ করে তিনি 1830 থেকে 42 সুদীর্ঘ 12 বছর ধরে তিনি যে বিখ্যাত গ্রন্থটি রচনা করেন, দ্য পজিটিভ ফিলোসফি, যেটি 6টি খণ্ডে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি মানব যে জ্ঞানের যে বিকাশ ধারা সম্পর্কে একটি পরিপূর্ণ তত্ত্ব প্রতিষ্ঠার প্রয়াস পান। ডিয়ার লার্নার্স, এই মানুষের সকল চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, জ্ঞানের সকল শাখা এবং পৃথিবীর সকল সমস্যাসমূহ অত্যাবশ্যকীয়ভাবে 3টি পর্যায়ে করে তিনি এটি আলোচনা করার প্রয়াস পেয়েছেন। এটা বস্তুগত এবং অবস্তুগত উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই 3টি পর্যায়ের প্রত্যেকটির সাথে আবার সামঞ্জস্যপূর্ণ 3 ধরনের সামাজিক অবস্থার বর্ণনা তিনি দিয়েছেন। এই 3টি পর্যায় হল ধর্মতাত্ত্বিক পর্যায়, অধিবিদ্যাগত পর্যায় এবং দৃষ্টবাদী। আমরা এই 3 ধরনের পর্যায়ে আগস্ট কোথের আলোচনায়, আধুনিক যে সমাজবিজ্ঞানের জনক, তার আলোচনায় আমরা দেখেছি। আর মানব জ্ঞানের এই 3টি পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ 3 ধরনের যে সামাজিক ব্যবস্থার কথা তিনি বলেছেন। প্রথম সামাজিক ব্যবস্থার কথা তিনি বলেছেন
মিলিটারি সোসাইটি অর্থাৎ সামরিক যে সমাজ, লজিক্যাল সোসাইটি আইনগত সমাজ, এবং সায়েন্টিফিক সোসাইটি বিজ্ঞান ভিত্তিক সমাজ। ডিয়ার লার্নার্স, এ প্রসঙ্গে আরও তিনজন বিশিষ্ট চিন্তাবিদের নাম আমরা উল্লেখ করতে পারি, যারা মূলত সমাজবিজ্ঞানী না হয়েও সমাজবিজ্ঞানের বিকাশে গভীরভাবে অবদান রেখেছেন। এদের মধ্যে প্রথমে আমরা বলবো কার্ল মার্কস, জার্মান। তিনি একাধিক বিষয়ে প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি একাধারে দার্শনিক, একাধারে অর্থনীতিবিদ, একাধারে সোশিওলজিস্ট, এবং তার যে জ্ঞানের পরিধি সেটা অত্যন্ত ব্যাপক। জার্মান দার্শনিক এবং অর্থনীতিবিদ কার্ল মার্কস স্ট্রংলি বিলিভ দ্যাট এই যে ব্যক্তিগত যে সম্পত্তি, পার্সোনাল যে প্রপার্টি, এই পার্সোনাল প্রপার্টির যে অনারশিপ, এই অনারশিপের কারণে দ্বন্দ্ব সংঘাত এবং শোষণের মূলে কাজ করে। আমাদের যে ব্যক্তিগত সম্পত্তির যে মালিকানা এবং এটাকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাত এবং শোষণের মূল হিসেবে এই প্রাইভেট প্রপার্টির অনারশিপটি কাজ করে থাকে। তিনি একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনে বিশেষভাবে আগ্রহী ছিলেন। তিনি এমন একটি সমাজ ব্যবস্থা গঠনে আগ্রহী ছিলেন যে সমাজ ব্যবস্থায় কোনো শ্রেণী থাকবে না। তিনি প্রত্যেকটি সমাজ ব্যবস্থার মূলে রেখেছেন দুইটি শ্রেণী, একটি শাসক শ্রেণী আর একটি শোষক শ্রেণী। এই শোষিত শ্রেণী শাসকদের দ্বারা কনস্ট্যান্টলি এক্সপ্লয়েটেড হয়ে থাকে। এই দুই শ্রেণীর মধ্যকার সংগ্রামের ফলে সামাজিক পরিবর্তন ঘটে, সোশ্যাল চেষ্টা ইমার্জ হয়, সোশ্যাল চেষ্টি অ্যারাইজ হয় এই দুইটি শ্রেণীর মধ্যে যে কনস্ট্যান্ট যে বিবাদ, সেই বিবাদের কারণে। ডিয়ার লার্নার্স, আমরা দেখেছি যে আগস্ট কোঁৎ যেমন তার চিন্তাধারায় মানব পরিবর্তনের যে কালসমূহকে তিনটি ভাগে বিভক্ত করেছিলেন, ঠিক অ্যাট দ্য সেম ওয়ে কার্ল মার্কসও তিনি মানব ইতিহাসের যে স্তরকে অর্থনৈতিক অর্থাৎ যে বেসিক স্ট্রাকচারের দিক দিয়ে তিনটি ভাগে ভাগ করেছেন। তিনি চারটি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ আদিম সাম্যবাদ। এটা এই ডিভিশনটা তিনি করেছেন অন দ্য বেসিস অফ ইকোনমি। ইকোনমির উপরে তিনি বেস করে পুরা বিষয়টাকে তিনি চারটি ভাগে ভাগ করেছেন। তার প্রথম ভাগ আদিম সাম্যবাদ, আদিম সাম্যবাদ। দ্বিতীয় পর্যায়ে তিনি বলেছেন দাস প্রথা। তৃতীয় পর্যায়ে তিনি বলেছেন যে সামন্তবাদ, এবং সর্বশেষ যে স্টেজটির কথা তিনি মেনশন করেছেন এটি হচ্ছে পুঁজিবাদ। এছাড়া এশিয়ার উৎপাদন পদ্ধতি, ইউরোপীয় উৎপাদন যে পদ্ধতি এ থেকে ভিন্ন হয়, তার নাম দেন এশিয়াটিক উৎপাদন, এশিয়াটিক প্রোডাকশন সিস্টেম, অর্থাৎ এশীয় উৎপাদন পদ্ধতি। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা কার্ল মার্কসের পরে আরও একজন, যদিও তিনি আমরা আগেই বলেছি যে সমাজবিজ্ঞানী না হয়েও তাদের আলোচনা, তাদের অবদান সমাজবিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা কার্ল মার্কসের কথা উল্লেখ করেছি। এবার চার্লস ডারউইন, যিনি ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন, তার বিখ্যাত গ্রন্থ দ্য অরিজিন অফ স্পিসিস, এটি 1859 সালে প্রকাশিত হয় এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই বিবর্তন সম্পর্কে জীববিজ্ঞানে পঠন পাঠন ও গবেষণা শুরু হয়ে থাকে। অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ দ্য অরিজিন অফ স্পিসিস, 1859 সালে তিনি এটি প্রকাশ করেন। তিনি জীব জগতের যে বিবর্তন ধারা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, পৃথিবীতে যে যোগ্যতমদের দিকে থাকা, এবং তিনি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্বের জন্য যে সংগ্রাম, এই দুটি প্রত্যয়ের জন্ম দেন, এই দুটি সূত্রের জন্ম দেন। সরি,
তার মতে এই জীবন যুদ্ধে যোগ্যতমরাই টিকে থাকে এবং যারা অক্ষম এবং যারা দুর্বল তারা কালের গহ্বরে কালের স্রোতে হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এই পৃথিবীতে যোগ্যতমরাই টিকে থাকে, দুর্বলরা কালের যে আবর্তন, এই কালের যে ঘূর্ণায়মান যে চাকা, সেই কালের ঘূর্ণায়মানেই তারা মিশে যায়। আর যোগ্যতমরাই এটা এখানে রাজ করে থাকেন, রাজত্ব করে থাকেন। তারা তাদের মেধা, যোগ্যতা এবং দক্ষতার সাক্ষ্য রাখেন। ডিয়ার লার্নার্স, এবারে আমরা আলোচনা করতে চাই হাওয়ার্ড স্পেন্সার। হাওয়ার্ড স্পেন্সার নিজেকে সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসাবে মনে করতেন। তিনি নিজেকে সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করতেন এবং এই নতুন বিজ্ঞান প্রতিষ্ঠার প্রয়াস তিনি চালিয়েছিলেন। তার এই চিন্তা, তার মধ্যে এই যে বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের একটি বিজ্ঞান সামাজিক জীবন কার্যাবলী সম্পর্কে যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করে। এই বিজ্ঞান আমাদের যে সামাজিক জীবন, সামাজিক যে কার্যাবলী, এটা এই বিজ্ঞান অন্তর্ভুক্ত করে। তিনি মনে করেন যে প্রকৃতির মতো, অর্থাৎ ন্যাচারাল যে সায়েন্স আছে, সেই প্রকৃতির মতো সমাজেরও একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজন, একটি ডিফারেন্ট সায়েন্সের প্রয়োজন এবং তা সম্ভব, দ্যাট ওয়াজ পসিবল, এটাও তিনি স্ট্রংলি বিলিভ করতেন। প্রকৃতির বিভিন্ন বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। তিনি মনে করতেন যে প্রকৃতির জন্য যে বিজ্ঞান, মানুষের এই জীবনযাপন সমাজ ব্যবস্থার জন্য একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজন এবং সেটা শুধু তিনি সেখানে সীমাবদ্ধ ছিলেন না, সেটা যে পসিবল এটাও তিনি বিশ্বাস করতেন। চার্লস ডারউইনের দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন এবং হার্বার্ট স্পেন্সার চার্লস ডারউইনের দ্বারা খুবই এবং তাকে খুব অনুসরণ করেছিলেন। ডিয়ার লার্নার্স, আমরা এবারে আলোচনা রাখতে চাই আরও একজন মানে প্রথিত যশা ফ্রেডেরিক লো প্লে। ইনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ফরাসি গবেষক, ফরাসি রিসার্চার। সমাজবিজ্ঞানের যে প্রাথমিক উৎপত্তির বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে কর্মজীবী শ্রেণীর মানুষের পারিবারিক যে জীবন এবং অর্থনৈতিক সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণের মধ্যে যে সংগৃহীত তথ্য তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ কর্মজীবী শ্রেণীর মানুষ এবং তাদের সাথে যে অর্থনীতি, এই দুটার সংমিশ্রণে এ সম্পর্কে তিনি প্র্যাকটিক্যালি সাক্ষাৎকার গ্রহণ করে তথ্য ব্যবহার করেছেন, যেটা সমাজবিজ্ঞানীদের মধ্যে অভূতপূর্ব একটি মূল্যবান উপাদান বা দলিল হিসেবে বিবেচিত হয়। ডিয়ার লার্নার্স, এবারে আমরা আলোচনা রাখতে চাই যে মার্গন। আমরা মার্কিন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই মার্কিন নৃবিজ্ঞানী অ্যানথ্রোপোলজিস্ট লুইস হেনরি মার্গন, আমরা 1877 সালে তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থ দ্য এনশিয়েন্ট সোসাইটি অথবা এনশিয়েন্ট সোসাইটি, এখানে সামাজিক যে বৈশিষ্ট্যের ভিত্তির মাধ্যমে সমাজকে তিনি বিভক্ত করেছেন, তার যে পর্যায়ক্রমিক বিবর্তনের একটা ধারা তিনি তৈরি করেছেন। তিনি বলেন মানব সমাজের যে বিবর্তন, এই বিবর্তনের ফলে আমরা বর্তমান সভ্যতা পেয়েছি। তিনি এই মানব সমাজের যে বিবর্তনের ধারাটিকে 3টি পর্যায়ে বিভক্ত করেছিলেন। তার প্রথম পর্যায়ে সেভেজাই তিনি বলেছেন, হি মেনশন ইন হিজ ফেমাস বুক এনশিয়েন্ট সোসাইটি, এখানে তিনি এই স্টেজগুলোকে নাম দিয়েছেন সেভেজারি অর্থাৎ বন্য দশা। তারপরে তিনি বলেছেন বারবারিজম, এখানে তিনি এটার বাংলা করেছেন বর্বর দশা। তারপরে তিনি বলেছেন সিভিলাইজেশন, এটা তিনি বলেছেন যে সভ্যতা। ডিয়ার লার্নার্স, আমরা এছাড়া
আমরা আমরা দেখেছি যে যে ব্রিটিশ নৃবিজ্ঞানী এডওয়ার্ড টেইলর, ইবি টেইলর, তিনিও আমাদের এই সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার পিছনে বা বিশেষত যে কালচার, আমরা যে সংস্কৃতির কথা বলি, এই সংস্কৃতির বিষয়ে তিনি ব্যাপকভাবে গবেষণা করেছেন, ব্যাপকভাবে আলোচনা রেখেছেন, যেটি আমাদের সমাজবিজ্ঞানকে সুষম করেছে, সমাজবিজ্ঞানকে পুষ্ট করেছে, ম্যাচিউর করেছে। এক্ষেত্রে এজন্য তারও অবদান ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট ইবি টেইলর, এডওয়ার্ড বার্নেট টেইলর, তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার্স, আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে পাশ্চাত্য শিল্প ও ফরাসি বিপ্লবের সময়কালে। আমরা ইউরোপীয় সমাজ এক বৈপ্লবিক সামাজিক যে পরিবর্তন সূচিত হয়েছিল, একথা সত্য যে প্রকৃতির বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠ বা স্বতঃসিদ্ধ বা স্বতঃস্ফূর্ত তত্ত্ব সমাজবিজ্ঞান এখনো উদ্ভাবন করতে পারেনি। এটা অত্যন্ত সত্য কথা যে তাদের মতো বস্তুনিষ্ঠ বা স্বতঃসিদ্ধ বা প্রামাণ্য যে পদ্ধতি আমরা হয়তো সমাজবিজ্ঞানে আবিষ্কার করতে পারিনি। তথাপি সমাজবিজ্ঞানের উন্নতি বয়েই চলেছে। বর্তমানে আধুনিক প্রায় সকল দেশেই, মানে মডার্ন যে সোসাইটি চলছে, এই মডার্ন সোসাইটির প্রত্যেকটি দেশেই এই সমাজবিজ্ঞানের দ্রুত প্রসার হয়ে চলেছে। আমরা প্রতিটি ক্ষণে সমাজবিজ্ঞানের যে নতুন নতুন তথ্য উপাত্ত, এটি সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করে চলেছে, সমাজবিজ্ঞানকে পুষ্ট করে চলেছে, সমাজবিজ্ঞানকে পরিপূর্ণতার দিকে ধাবিত করছে। আমরা আজকের এই আলোচনার মাধ্যমে সমাজবিজ্ঞানের যে উৎপত্তির পটভূমি ও বিকাশ ধারা, এটি কিছুটা জানানোর চেষ্টা করেছি। আমি কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার এই ইউটিউবটি দেখে উপকৃত হবেন। আমি আগেই বলেছি, আমাদের যে আজকের যে আলোচনা, এটি আপনারা একটু যদি গল্পের ছলে মনে রাখার চেষ্টা করেন, এটি যদি ম্যাটাফোর বা রূপকথার মতো মনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি অনেক ভালোভাবে মনে রাখতে সুবিধা হবে বলে আমার বিশ্বাস। আমরা প্রথমে আলোচনা করেছি গ্রিক দার্শনিক, সেখানে এরিস্টটল এবং প্লেটো, তারপরে ইবনে খালদুন, যাকে আদি জনক হিসেবে আখ্যায়িত করা হয়। এরপরে প্রিন্স ম্যাকিয়াভেলি, তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স। এরপরে আমরা আলোচনা রেখেছি স্যার টমাস মুর, তার ইউটোপিয়া নামক একটি গ্রন্থ, সেখানেও তিনি ব্যাপকভাবে সমাজ সম্পর্কে আলোচনা রেখেছেন। এরপরে আমরা আলোচনা রেখেছি জিয়াম বাতিস্তা ভিকো, তার বিখ্যাত গ্রন্থ দ্য নিউ সায়েন্স। আমরা এরপরে আলোচনা রেখেছি মন্টেস্কো, দ্য স্পিরিট অফ লস। এরপরে আলোচনা রেখেছি কদ্রেসের সম্পর্কে। এরপরে আলোচনা রেখেছি সেন্ট সাইমন এবং আগস্ট কোথ। আমরা এই আগস্ট কোথকে আমরা সমাজবিজ্ঞানের আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করেছি এবং হি ওয়াজ অ্যাড্রেস দ্য মডার্ন ফাদার অফ সোশিওলজি। এরপরে আলোচনা রেখেছি যে জার্মান যে দার্শনিক অর্থনীতিবিদ কার্ল মার্কস, তার দ্বান্দ্বিক যে মতবাদ, যে সেখানে তিনি ব্যাপকভাবে দুইটা শ্রেণীর, শাসক ও শোষিতর মধ্যে যে সবসময় একটি প্রেক্ষাপট চলে, সেই প্রেক্ষাপটের মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়, সমাজ ব্যবস্থা এক স্টেজ থেকে আরেক স্টেজে শিফট করে, এটা আমরা আলোচনা করার চেষ্টা রেখেছি। এবারে আমরা আলোচনা রেখেছি হার্বার্ট স্পেন্সার, তিনি চার্লস ডারউইন। আমরা আলোচনা রেখেছি যে চার্লস ডারউইন, তিনি দ্য অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি জনক। এই গ্রন্থটি তারই। এখানে তিনি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমরাই টিকে থাকে, এই কথাটি তিনি বলেছেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবারে আমরা আলোচনা করেছি হার্বার্ট স্পেন্সার, ফ্রেডেরিক লোবলে, মার্গন
এবং আরও মানে বলার চেষ্টা করেছি অ্যাডওয়ার্ড, বার্নেট টেইলর, ইবি টেইলর। এনারা আমাদের এই সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার পিছনে প্রভূত ভূমিকা রেখেছেন। অর্থাৎ এনাদের এই ব্যাপক আলোচনায় আমাদের যারা আধুনিক যে সমাজবিজ্ঞান, যারা নিত্য নতুন এক স্টেজ থেকে আরেক স্টেজে নিয়ে যাওয়ার, একটা শেপ থেকে আরেকটি শেপে দেওয়ার চেষ্টা করছেন, তারা মূলত চিন্তাভাবনাগুলো তাদের প্রাথমিক ভিতটা তারা গড়ে দিয়ে গেছেন, যার উপরে ভর করে আমরা এই সমাজ বিজ্ঞানটিকে আরও আধুনিক থেকে আরও আধুনিকে নিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি বা প্রয়াস পাচ্ছি। নিত্য নতুন ভাবে আমরা এটাকে চেনার এবং জানার চেষ্টা করছি এবং প্রতিটা ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের যে অ্যাপ্লাইড দিকগুলো আছে সেগুলো প্রয়োগ করার চিন্তাভাবনা চলছে। আধুনিক যে রাষ্ট্রসমূহ আছে সেই রাষ্ট্রসমূহে মানে প্রায় প্রত্যেকটি রাষ্ট্রতে এর পঠন পাঠন ব্যাপকভাবে শুরু হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। আমাদের আলোচনাগুলো দিনে দিনে আপনাদের জানার লেভেলটি বেড়ে যাচ্ছে। আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন, এটাই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ।